হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো তোমাদের সামনে বোর্ডে অনেক কিছু লেখা আছে। আমরা প্রথম পার্টে তোমার এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। দেখো আমরা এগুলো মুছে দিতেছি, এখন আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথম যেই তোমার ক্লাসটা করাইছি, আমি প্রথম ক্লাসের ভিতরে তোমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে কোন সংখ্যা পদ্ধতির বেস কত কোন সংখ্যা পদ্ধতি কি ব্যবহার করা হয়, এতটুকু নিয়ে আলোচনা করছি। এখন আমরা এটার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করছি। দেখো দ্বিতীয় পার্টে আমরা কি করব। দেখো এখন আমরা রূপান্তর শিখবো, ঠিক আছে? তাহলে রূপান্তর শেখার ক্ষেত্রে দেখো আমরা কি করা দরকার আমাদের। আমরা যেহেতু বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে, আমরা সর্বপ্রথম কি করব, আমরা সর্বপ্রথম করব এই ডেসিমাল, ঠিক আছে? ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা করব সর্বপ্রথম করব বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর করব, ঠিক আছে? পরবর্তীতে আমরা করব অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, ঠিক আছে? তারপরে আমরা করব অক্টাল থেকে করব হেক্সা, ঠিক আছে? হেক্সা ডেসিমাল পদ্ধতিতে রূপান্তর করব, হেক্সা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে আবার বলি তোমাদের সামনে, দেখো তাহলে আমরা কি করব, ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রথমে রূপান্তর করব, তারপরে অক্টাল, তারপরে হেক্সাডেসিমাল, ঠিক আছে? আবার আমাদের তিনটা যখন করা শেষ হবে তখন আবার আমরা কি করব, আবার ডেসিমাল সংখ্যা পদ্ধতি করব, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? আবার কি করব, আবার আমরা এই তিনটা থেকে কি করব, আবার এই তিনটা থেকে আমরা ডেসিমাল করব, ঠিক আছে? তিনটা থেকে ডেসিমাল করব। তাহলে আবারও বলি তোমাদের, আমরা কি করব, ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব, তারপরে অক্টালে রূপান্তর, তারপরে হেক্সাডেসিমালে রূপান্তর। আবার বাইনারি এবং অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে আবার কি করব, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে দেখো আমরা চেষ্টা করব একেবারে ইজি ওয়েতে করার জন্য, একেবারে ইজি। তোমার এই রূপান্তরগুলো পরীক্ষায় 3 মার্কের জন্য পরীক্ষায় সৃজনশীলে আসে। তাহলে দেখো ডেসিমাল সংখ্যা পদ্ধতি, তাহলে আমরা জানি ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত, 10, ঠিক আছে? আর আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি, তাই না? তা আমরা জানি যে সংখ্যাটা দেওয়া থাকবে, যদি কোনো একটা সংখ্যা মানে কি সংখ্যা, এটা কি বাইনারি, অক্টাল না হেক্সাডেসিমাল, আমরা বেস দেখে আমরা কি করতে পারবো, চিনতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা যদি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। আর যদি আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অক্টালে রূপান্তর করি, তখন আমরা তাদের বেস কত, 8 দিয়ে ভাগ করব। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে করব, তখন তাদের বেস কত, 16 ছিল, তাই না? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত ছিল, 16 ছিল, তখন আমরা 16 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা একটা সংখ্যা লিখলাম, ধরো আমি একটা সংখ্যা লিখলাম যে 125 লিখলাম, ঠিক আছে? 125, ধরো আমার বেস কত দেওয়া আছে, তোমার 10 দেওয়া আছে। তাহলে 10 দেওয়া থাকলে আমরা বুঝতে পারি কি, এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে এই 10 কে এতকে আমরা কি লিখতে পারি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব, ঠিক আছে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা কি করব, রূপান্তর করো। তাহলে দেখো যদি রূপান্তর করি, একটা জিনিস মনে রাখবা, ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে যখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয়, তখন অবশ্যই ডেসিমাল সংখ্যা পদ্ধতির যে মানটা থাকবো, এই মানকে আমরা তাদের যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, যেহেতু আমরা বাইনারিতে করতেছি তাহলে বাইনারি বেস দিয়ে ভাগ করব। যখন আমরা অক্টালে করব তখন অক্টালের বেস দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা বাইনারিতে করতেছি, তাই না, বাইনারি বেস কত, 2 দিয়ে আমরা এই মানটারে ভাগ করব, ঠিক আছে? তাহলে দেখো শুরু করি, দেওয়া আছে কত, 125, তাই না? এখন এটা যদি আমি বাইনারি সংখ্যা পদ্ধতি যেহেতু করতেছি, তাহলে কত দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ হবে। দেখো 2 দিয়ে যদি আমি 125 ভাগ করি, তাহলে 2 দিয়ে যদি আমি 125 ভাগ করি, কত হইতে পারে, দেখো হইতে পারে কত, 62। আমরা জানি 62 দুগুণে কত, 62 দুগুণে হইতেছে তোমার, যেহেতু 60 দুগুণে 120, 62 দুগুণে 124 হয়। আমি যদি 62 63 নেই, তাহলে 100 কত হয়ে যায়, 26 হয়ে যায়, তাহলে উপরে তো নেওয়া যাবে না, তাই না? তাহলে 2 দিয়ে ভাগ করলে হইতেছে তোমার 62, তাহলে 62 দুগুণে হইতেছে 124, তাহলে এই জায়গায় কত, 125 থেকে 124 গেলে থাকে অবশিষ্ট কত, 1, তাহলে 1 অবশিষ্ট আমরা লিখলাম। তাহলে দেখো সেম একই ভাবে আমি যদি আবারও তোমার 62 প্রত্যেকবার আমরা যতক্ষণ পর্যন্ত নিচে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমার কি করতে হবে, এটা ভাগ করতে হবে। দেখো 62 যদি আমি 2 দিয়ে ভাগ করি, তখন আমি লিখতে পারি কত, 31 দুগুণে কত, 62 না, 31 দুগুণে কত, 62।
এখন দেখো 31 দুগুণে যখন 62 হয় তখন তার কোনো অবশিষ্ট থাকে না, অবশিষ্ট না থাকলে কি জিরো। তাহলে দেখো সেম একই ওয়েতে যদি আমি আবারও 2 দিয়ে ভাগ করি, 15 দুগুণে কত 30, 15 দুগুণে 30 লিখলাম। 30 লিখলে আছে আমার উপরে কত 31, তাহলে 1 বিয়োগ করি, তাহলে তো আমার 1 অবশিষ্ট থাকে। সেম একই ওয়েতে যদি আবারও করি 2 দিয়ে ভাগ, তাহলে কত 7 দুগুণে কত 14 হয়, তাহলে 14 হয়, তাহলে এদিকে আছে 15, 1 বিয়োগ করতে হয়। দেখো সেম আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3 দুগুণে কত হয়, 3 দুগুণে 6 হয়, আর তোমার এদিকে আছে 7, 1 অবশিষ্ট থাকে। সেম আবার দেখো 2 দিয়ে ভাগ করলে কত 2 কে 2, আর এদিকে আছে 3, তাহলে 3 থেকে 2 গেলে থাকে 1। সেম এখন আবার যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে কি 1 এর মধ্যে ভাগ যায়, যায় না, তাহলে যেহেতু 1 এর মধ্যে ভাগ যায় না, তাহলে 0 মাইনাস কত 1, 0 মাইনাস 1। তাহলে দেখো তো সর্বশেষ কত আছে, 0 আছে, তাহলে এদিকে আমার ভাগ করা শেষ, আর ভাগ করা যায় না। তাহলে দেখো এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে করবো আর কি। দেখো এদিকে আমি তীর চিহ্ন দিলাম উপর থেকে নিচের দিকে, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে কি আমরা একটা তীর চিহ্ন দিলাম। এখন এর ভিতরে দেখো নিচে লেখা আছে, দেখবা বইয়ের ভিতরে লেখা আছে এনএসবি, আর উপরে লেখা আছে এলএসবি, ঠিক আছে। নিচে লেখা আছে কি এমএসবি, উপরে কি এলএসবি। এর মানে কি, এর মানে হলো এলএসবি এর মানে হলো লিস্ট, লিস্ট সিগনিফিক্যান্ট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর তোমার এমএসবি এর মানে পুনরূপ হলো মোস্ট, মোস্ট সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর তোমার হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে দেখো তোমাদের পরীক্ষা মাঝে মাঝে এভাবেও আসে যে তোমার এলএসবি এর পুনরূপ কি, তোমার এমএসবি এর পুনরূপ কি, ঠিক আছে, এরকম ভাবে লেখা যায়। এখন এই যে আমরা লিখলাম যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তীর চিহ্ন কি নিচ থেকে উপরের দিকে না, তীর চিহ্ন কি নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। এর মানে কি যে নিচ থেকে উপরের দিকে আমরা যত যাব তখন কি এটা গুরুত্বপূর্ণ বিটগুলো লিখা হবে। এর মানে কি মোস্ট কি অধিক গুরুত্বপূর্ণ বিট, আর তোমার লিস্ট হচ্ছে তোমার কম গুরুত্বপূর্ণ বিট। ওকে, তাহলে দেখো আমি যখন রূপান্তর করলাম তখন কি লিখলাম 125 লিখছি না, দেখো 125 বেশ কত ছিল 10 ছিল। তাহলে এটা আমরা কি করতেছি বাইনারিতে করলাম না, তাহলে বলছে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে কি উপরের দিকে। তাহলে নিচ থেকে উপরের দিকে মানগুলো কত কত, ওই যে অবশিষ্ট আছে বাক্সের আকারে 1 1 1 1 1 0 1। তাহলে আমরা লিখতে পারি একটা 1, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা 1, তারপর 0, তারপর 1। তাহলে আমরা লিখতে পারি কত 5টা 1, তারপর 0, তারপরে কত 1। তারপর আমরা যেহেতু এটা কিসে রূপান্তর করছি, 2টা ভাগ করছি না বাইনারিতে, তাহলে বাইনারিতে রূপান্তর করলাম, ঠিক আছে, একেবারে ইজি না। আবার দেখো 125 কে আমরা বাইনারিতে রূপান্তর করলাম, তাহলে রূপান্তর করলে কি করতে হয়, যেহেতু বাইনারিতে রূপান্তর করতেছি তাহলে আমার এই ডেসিমাল সংখ্যাটারে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। দেখো 2 দিয়ে ভাগ করছি, ভাগ করতে করতে এই জায়গায় আসলাম। এখন লেখার পরে আমরা 125 ডেসিমাল সংখ্যা ইকুয়াল কত লিখবো, নিচ থেকে উপরের দিকে। অনেকজনে এটা বুঝতে পারে না যে উপর থেকে নিচের দিকে দেয়, ঠিক আছে, তখন ওরা লেখা শুরু করে এভাবে যে 1 0 4টা 1, ঠিক আছে, তাহলে এটা ভুল। তাহলে তোমরা কি করবা, নিচ থেকে উপরের দিকে লিখবা, ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে। তাহলে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যেহেতু 5টা 1 আছে, তার একটা কম লিখছি, সরি, দেখো 5টা 1 আর 0 আর কত আছে 1 আছে। তখন আমরা এটা কিভাবে করছি, বাইনারি করছি, এই জন্য আমরা বেস কত দিলাম 2 দিলাম। যদি আমরা অক্টালে করতাম অবশ্যই আমরা বেসটা কত দিতাম 1 দিতাম। দেখো তাহলে আমরা এটা করলাম। এখন দেখো পরবর্তী আমার অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্ক আমরা কি করতে পারি, সবাই যদি স্ক্রিনশট দিতে মনে চায় দিয়ে রাখো, ঠিক আছে। ওকে, এখন আমরা করব কত, এখন আমরা আরেকটা সংখ্যা সমাধান করি। দেখো ধরো আমি লিখলাম এই জায়গায় 37 পয়েন্ট, ধরো এই জায়গায় লিখলাম 37.25, 37.25 কে বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো, ঠিক আছে। এখন এই যে 37.25 কে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, ঠিক আছে। এটা কি করব আমরা, দেখো এটা দুইটা অংশ, একটা অংশ হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা অংশ হচ্ছে দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা দুইটা যেহেতু পার্ট, দুইটা পার্টের জন্য আমার কি করতে হবে, দুইটা অংশ আছে, ঠিক আছে। একটা অংশ হলো তোমার 37, ঠিক আছে, এই 37টা যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে আমার এটা দুইটা অংশ করতে হবে, যে পূর্ণ সংখ্যার, তাহলে আমরা কি লিখতে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি লিখতে পারি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কত আছে 37, 37 কে যদি আমি কত কি যেহেতু কি করবো বাইনারিতে করবো, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়
2 দিয়ে ভাগ করলে হইতেছে 36 দুগুণে কত, 18 দুগুণে 36, তাহলে 18 হইতেছে। অবশিষ্ট থাকে কত, যেহেতু 37 হইতেছে 36, তাহলে 1 অবশিষ্ট থাকে। সেম একইভাবে যদি আমি আবার 18 দিয়ে 2 দিয়ে ভাগ করি কত, 9 দুগুণে কত, 18, অবশিষ্ট থাকে কোনো কিছু, থাকে না, এই জন্য 0। তাহলে আবার দেখো 2 দিয়ে যখন ভাগ করি 4 দুগুণে কত, 8, অবশিষ্ট থাকে কত, 1। আবার দেখো 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে কত হইতাছে, 4 হইতাছে, কিন্তু এইদিকে 4ই আছে, তাই না, অবশিষ্ট 0 থাকে। সেম আবার যদি 2 এর করি তখন কত হয়, 2 কে 2, অবশিষ্ট থাকে কত, 0। তাহলে আবার যদি আমি 2 দিয়ে করি কত হয়, যেহেতু 1 কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 0 মাইনাস 1, 0 মাইনাস কত, 1। তাহলে এটার জন্য আমি কি লিখতে পারি, ওই যে আগের মতন আমরা করছি, যেহেতু পূর্ণ সংখ্যা করলাম, তাহলে এর নিচে কি লেখা যায়, এমএসবি, আর উপরে কি লেখা যায়, এলএসবি, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর লেখা যায় লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এর সমাধান আমরা কি লিখতে পারি, সমাধানে লিখতে পারি এরকম যে 37 কে যদি ডেসিমাল, এটা যদি আমি বাইনারিতে রূপান্তর করি তখন কি লিখতে পারি, দেখো একটা 1, দুইটা 0, আবার 1, আবার 0, আবার 1, তাহলে একটা 1 দিলাম, দুইটা 0 হলো, তারপরে 1, তারপরে কি, তারপরে তোমার 0, তারপরে 1। দেখো তাহলে আমি যদি বাইনারিতে যদি রূপান্তর করি, 37 কে যদি বাইনারিতে রূপান্তর করি, তখন আমি কত পাইতেছি, 1001001। ঠিক আছে, এখন কিন্তু আমাদের করা এখনো শেষ হয়নি। দেখো আর একটা পার্ট বাকি আছে, যে কত, 0.25 বাকি আছে, তাই না। তাহলে আমরা লিখতে পারি, এটা হচ্ছে তোমার ভগ্নাংশের ক্ষেত্রে। কি করব, ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে যখন, তখন কত লেখা আছে, পয়েন্ট কত, 25 না, কত পয়েন্ট, দেখো পয়েন্ট কত, 0.25। তখন যদি আমরা এটা করি, তখন একটা জিনিস মনে রাখবা, যদি এই তোমার পূর্ণ সংখ্যা হয় তখন আমরা কি করতাম, বাইনারি যখন রূপান্তর করি তখন আমরা 2 দিয়ে ভাগ করি, তাই না। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা কি করবা, ওই 2 দিয়ে গুণ করবা, 2 দিয়ে কি করবা, গুণ করবা। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি আমি গুণ করি তখন কি লিখতে পারি, এখন কত হচ্ছে, গুণটা কতক্ষণ পর্যন্ত এই গুণটা করব, যতক্ষণ পর্যন্ত নিচে শূন্য না আসবে, বাক্সে যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, আমার এরা 2 দিয়ে গুণ করতে হবে। দেখো আমি যখন এটা 2 দিয়ে গুণ করি তখন কি হয়, 25 এর 2 দিয়ে গুণ করলে কত হয়, তাহলে হইতেছে না 0 পয়েন্ট কত হইতেছে, 50 হইতেছে না। ঠিক আছে, তাহলে এখন তো এই জায়গায় নিচে 0 হয় নাই, তাই না। ওকে, আবার 0 পয়েন্ট কত, আবার পয়েন্ট কত, 50, এটা যদি আবার 2 দিয়ে আমি গুণ করি তখন কি করব, তখন আবার কত হইতেছে, দেখো তো এবার 50 দুগুণে কত, 100 হইতেছে না, তাহলে হইতেছে 1 পয়েন্ট কত, 00। দেখো তো অ্যান্সার কত হয়ে গেছে, এদিকে কত, 00। তাহলে এটা পরবর্তীতে এটা আমার করতে হবে না। ঠিক আছে, এটা আমার করা দরকার নাই। তাহলে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তীর চিহ্ন নিচ থেকে উপরের দিকে, আর মনে রাখবা ভগ্নাংশের ক্ষেত্রে তীর চিহ্ন উপর থেকে নিচের দিকে। তাহলে এটা হবে কি, এমএসবি, আর তোমার এটা হবে এলএসবি। ঠিক আছে, আবারও বলি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তীর চিহ্ন নিচ থেকে উপরের দিকে, আর তোমার ভগ্নাংশের ক্ষেত্রে তীর চিহ্ন হবে উপর থেকে নিচ থেকে, উপর থেকে কি নিচের দিকে। তাহলে এটা যদি আমি করি তখন কি লিখতে পারি, যে পয়েন্ট কত ছিল, পয়েন্ট 25 ছিল না, তাহলে পয়েন্ট যখন 25 ছিল তখন এটা ডেসিমাল ছিল, তখন এটা যখন আমি বাইনারিতে করলাম তখন কত হয়েছে, দেখো তো 0 আর কত, 1, লিখলাম 0 আর কত, 1। তাহলে আমরা লিখতে পারি কত, পয়েন্ট, এটার পরিবর্তে লিখতে পারি কত, এই যে পয়েন্ট আছে, পয়েন্ট 0 আর কত, 1। ঠিক আছে, আর এদিকে আমি কি লিখতে পারি, যেহেতু আমরা ডেসিমাল থেকে বাইনারি করছি তাহলে কত, 2 লিখতে পারি। আবারও বলি, তোমরা যখন পূর্ণ সংখ্যা করবা তখন 2 দিয়ে ভাগ করবা, আর যখন ভগ্নাংশের ক্ষেত্রে করবা তখন আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। কতক্ষণ পর্যন্ত গুণ করব, যতক্ষণ পর্যন্ত নিচে শূন্য না আসবে। ঠিক আছে, ওকে, দেখো তাহলে করার পর আছে কত, 01, পয়েন্টের পরে 01। এখন দেখো তো 0 মানে পয়েন্ট 25 এর জন্য বাইনারি পাইলাম কত, 01, আর তোমার এদিকে শুধু 37 এর জন্য পয়েন্ট পেলাম কত, এতটুকু। এখন দেখো তো আমার মান ছিল কত, 37 পয়েন্ট কত, 25 না। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা একবারে লিখতে পারি কত, 37.25। এটার জন্য একবারে মান কত, 25 এর জন্য, 37 এর জন্য মান পেয়েছিলাম কত, 100,101, আর পয়েন্ট 25 এর জন্য মান পাচ্ছি কত, 01। ঠিক আছে, বেস 2। তাহলে আমার এটা অ্যান্সার হয়ে গেল। তোমরা যদি এভাবে করতে পারো, দেখো আমি যেভাবে লিখছি, আমার মনে হয় যে এভাবে করলে মোটামুটি আর কি, মানে ভালো আর কি। যদি তোমরা এভাবে করতে পারো তাহলে 3-এ 3 নাম্বার পাইবা। ঠিক আছে, রূপান্তর যদি পরীক্ষা আসে তোমরা 3-এ 3 নাম্বারই পাইবা।
আবার বলি 37-এর জন্য এই মান, আর তোমার 0.25-এর জন্য এই মান। ঠিক আছে, দুইটা একসাথে যোগ করে দিলাম, কত হলো তোমার বাইনারিতে মান হলো 1001। ঠিক আছে, কারো যদি বুঝতে সমস্যা হয় তোমরা বলবা। ঠিক আছে, দেখো তাহলে এটা আমরা মুছে দিই, পরবর্তী আমরা একটা অঙ্ক করি। দেখো পরবর্তী অঙ্কটা কি করা যায়, কারো যদি স্ক্রিনশট দিতে মনে চায় দিয়ে রাখো। ঠিক আছে, ওকে, দেখো পরবর্তী আমরা অঙ্কটা করি। পরবর্তী অঙ্ক হলো, ধরো এদিকে আমার দেওয়া আছে 25.46। ঠিক আছে, ধরো আমি লিখলাম এই জায়গায় 25.46 দেওয়া আছে। ঠিক আছে, 46 দেওয়া। এখন আমরা বললো এটাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে দেখো আবার 25 আছে, একটা পূর্ণ সংখ্যা, আবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা আবার এটা করব। পূর্ণ সংখ্যাকে আবার যদি 2 দিয়ে ভাগ করি, আমরা কি করব, যে 12 দুগুণে 24 মাইনাস কত 1, কারণ এদিকে 25 আছে, 1 বিয়োগ করতে হবে। আবার 2 দিয়ে ভাগ করলে কত, 6 দুগুণে 12, এদিকে আছে 12, তাহলে 0। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়, 3 দুগুণে 6, এদিকে আছে 6, তাহলে 0। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 কে 2, এদিকে হচ্ছে 3, তাহলে 2 কে 2, 3 থেকে 2 গেলে থাকে 1 অবশিষ্ট। এবার 2 দিয়ে ভাগ করলে কত হয়, 0 মাইনাস কত 1। যেহেতু 1 এর 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কি লিখতে পারি, 0 মাইনাস 1। ঠিক আছে, তখন 25 এর জন্য আমরা কি লিখতে পারি, 25 এর জন্য লিখতে পারি যে 25 ডেসিমাল। এর জন্য কি লিখতে পারি, আবার লিখছিলাম মনে আছে না, যে উপর থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে, এটা হলো এমএসবি, আর উপরে কি লেখা যায়, এলএসবি। ঠিক আছে, তখন আমরা কি লিখতে পারি, 11001। দেখো তো 11001 কত 1 আছে, তাই না? এটা আমার বাইনারিতে করলাম। আবার বলতেছি এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করলাম। এখন দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায়, ভগ্নাংশের ক্ষেত্রে কত আছে দেখো, পয়েন্ট কত 46, তাই না, 0.46। তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ হয়, আর তোমার ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়, 2 দিয়ে আমার গুণ করতে হয়, তাই না? তাহলে দেখো 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো তো 46 দুগুণে কত, আমরা জানি 46 দুগুণে হয় 92, কত হয় 92, তাহলে 0 পয়েন্ট কত হইতেছে, আমার হইতেছে 0.92, তাই না? এখন দেখো আমি যদি আবার 2 দিয়ে করি, তখন কত হবে 2 দিয়ে গুণ করলে, এখন দেখো 92 দুগুণ, তাই না? আমরা জানি 90 দুগুণে হলো তোমার 180, আর যেহেতু 2 আছে, 2 দুগুণে কত 4, তাহলে আমার হইতেছে 184 হইতেছে। ঠিক আছে, 184, তাহলে আমরা লিখতে পারি 1 পয়েন্ট কত হইতেছে 184, 1 পয়েন্ট কত 84 হইতেছে। ঠিক আছে, ওকে। এখন যদি আমি আবার 2 দিয়ে গুণ করি, যেহেতু এদিকে এখনো 0 হয়নি, একটা জিনিস মনে রাখবা, 2 দিয়ে গুণ আমরা কোনটারে করব, তাই না? এই পয়েন্টের পরে যেটা দেওয়া থাকবো, এখন কিন্তু আমি 2 দিয়ে গুণ করতেছি, এই 1.84 করব না, আমরা করব 0.84 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা জানি 60 দুগুণে কত, 80 দুগুণে হইতেছে 160, আর 4 দুগুণে হইতেছে 8, তাহলে হইতেছে 100 কত 68, 100 কত হইতেছে 68 হইতেছে। দেখো 1 পয়েন্ট কত হইতেছে, 1 পয়েন্ট হইতেছে 168, তাই না? যদি এখন আমি আবারও গুণ করি 2 দিয়া, দেখো আবারও 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে কত, যেহেতু 60 আছে, তাই না, 60 থাকলে কত হয়, 60 দুগুণে 120, আর 8 দিয়ে যদি আমি 2 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16, তাহলে 120 এর সাথে যদি আমি 16 যোগ করি, তাহলে 136, কত হইতেছে 136, তাই না? তাহলে একটা জিনিস দেখো, আমি এই যে গুণগুলো করতেছি, তাই না, করার পরে দেখো তো এই পর্যন্ত কয়বার গুণ করলাম, একবার করলাম, দুইবার করলাম, তিনবার করলাম, চারবার করলাম, কিন্তু এখনো আমি কি পাইতেছি না, এখনো আমি কোনো তোমার এই নিচে 0 পাইতেছি না, তাই না? তাহলে আমরা এতটুকু করার পর আমরা বুঝতে পারতেছি এটা আমি যতই গুণ করি না কেন নিচে শূন্য বানানো যাবে না। তখন আমরা এটা কাজ করব কি, এটার মানটা লিখবো। আমরা জানি যে উপর থেকে নিচে, ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, উপর থেকে নিচের দিকে। এটা হলো তোমার এনএসবি, আর হলো তোমার এলএস, এটা হচ্ছে এলএসবি। ঠিক আছে, এটা হলো এমএসবি, এটা হচ্ছে কি আমার এলএসবি। তাহলে এটার অ্যানসারটা আমরা কি লেখা যায়, ধরো এটার অ্যানসারটা এদিকে লিখতেছি, দেখো এদিকে ছিল কত 0.46 আছে। এখন এটা যদি আমি বাইনারিতে করি, তখন কি লেখা যায়, দেখো 0 পয়েন্ট আছে, তাই না, দিলাম পয়েন্ট, কত লেখা যায় 0111, তাই না? তাহলে আমি লিখতে পারি 0111, মানে ডট ডট ডট। এর মানে কি, এর মানে এরকম 1 আরো অনেকবার হবে। ঠিক আছে, আমি যদি গুণ করি আরো অনেকবার হইতে পারে। আবার তোমার এটার পরে তোমার আরো কমও হইতে পারে। ধরুন এই জায়গায় কত আছে দেখো তো, এদিকে যদি সরি দেখো, এটা আরেকবার মনে হয় করা যায়, দেখো আরেকবার মনে হয় করা যায়। দেখো আমি যদি এখন তোমার এটা যদি আরো একবার 2 দিয়ে গুণ করি, তাহলে কত হয়,
আর একবার 2 দিয়ে গুণ করলে কত হয় তোমার? হইতেছে 0 পয়েন্ট কত হইতেছে? 0 পয়েন্ট হইতেছে তোমার 70 দুগুণ কত হইতেছে? 72 হইতেছে। তাহলে আমরা আরো লিখতে পারি কত? 0 ডট ডট ডট। তাহলে এরকম আরো অনেক মানই হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এই যে 25 এর জন্য মান পেলাম এটা, আর তোমার 0.46 এর জন্য মান পেলাম এতটুকু। ঠিক আছে, তাহলে আমরা এখন কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি 25.46, ঠিক আছে, বেস 10, আর এটার সমাধান হইতেছে তোমার 1001, কারণ 25 এর জন্য মান এতটুকু, আর ওদিকে তোমার কত আছে? ওদিকে হইতেছে 0.110 ডট 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 বাইনারি 2। ঠিক আছে, তুমি যদি এভাবে করতে পারো, দেখো আমি কিন্তু তোমাদের এই ক্লাসে দেখো 3টা ম্যাথ করেছি। 3টা ম্যাথের মধ্যে দেখো প্রথমে একটা পিওর সংখ্যা ছিল, পূর্ণ সংখ্যা, ওটা সমাধান করে দেখাইছি। দেখো তারপরে করালাম একটা দশমিক সংখ্যা ছিল, ওটা করালাম। ওটা করার পরে কিন্তু আমরা যে দশমিক ভগ্নাংশটা করছিলাম, ওটা কিন্তু অসীম পর্যন্ত ছিল না, 0 হয়ে গেছিল, তাই না? তাহলে 0 হওয়ার পরে ওটা কিন্তু আমরা সমাধান করছি। এখন যেটা আমরা করলাম, এখন দেখো এটা কিন্তু অসীম পর্যন্ত যাইতেছে। তাহলে আমি আশা করি যে তোমরা যদি 3টা ম্যাথ করতে পারো, খাতার ভিতর নোট করে রাখো, যদি তোমরা 3টা ম্যাথ করতে পারো, আমার মনে হয় যে ডেসিমালতে বাইনারিতে কোনো সংখ্যা তোমরা ভুলবো না। ঠিক আছে রূপান্তর, আশা করি আজকে এই পর্যন্তই থাকো। তোমরা সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে তোমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।